বিপাশা একটি সরকারি হসপিটালে ডাক্তারি করত। সে খুব যত্ন সহকারে তার পেশেন্টদের চিকিৎসা করত এবং সকলের সঙ্গে অনেক ভালো ব্যবহার করত। বিপাশার এক স্বভাব ছিল, সে কোনো জায়গায় অন্যায় দেখলে সেটি সহ্য করতে পারত না। এরকমই একদিন এক মহিলা তার ছোট মেয়েকে নিয়ে বিপাশার কাছে আসে। ম্যাডাম, আমার মেয়ের অনেক শরীর খারাপ, আমি তাকে হসপিটালে ভর্তি করার জন্য এসেছি, কিন্তু ওয়ার্ড বয় বলছে বেড নিতে গেলে 5,000 টাকা দিতে হবে। আমরা গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? কি বললেন? বেড দেওয়ার জন্য 5,000 টাকা চাইছে? এটা সরকারি হসপিটাল, এখানে কোনো জিনিসের জন্য টাকা দিতে হয় না। ম্যাডাম, আপনি একটু বলে দিয়ে আমার মেয়েকে বেড পাইয়ে দিলে খুব ভালো হয়, না হলে অসুস্থ মেয়েকে নিয়ে আমি কোথায় যাব? আচ্ছা ঠিক আছে, আপনি আমার সঙ্গে ওয়ার্ড বয়ের কাছে চলুন, আমি বেডের ব্যবস্থা করে দিচ্ছি। বিপাশা এই বলে সেই মহিলাটিকে সঙ্গে নিয়ে হসপিটালের ওয়ার্ড বয় তাপসের কাছে যায়। হ্যাঁ ম্যাডাম, বলুন, আমার কোনো কাজ আছে নাকি? আচ্ছা তাপস, তুমি এই মহিলার কাছ থেকে 5,000 টাকা চেয়েছিলে? কই না তো, আমি আবার টাকা চাইতে যাব কেন? আমি বলেছিলাম যদি খুশি হয়ে কিছু দেয় তাহলে একটা ভালো বেড জোগাড় করে দেব। আমার সামনে মিথ্যে বলার চেষ্টা করো না, এটা নিয়ে অনেকবার তোমার কমপ্লেন পেয়েছি। তুমি যদি বারবার পেশেন্টদের থেকে টাকা আদায় করতে থাকো তাহলে আমি হসপিটালের অথরিটির কাছে তোমার নামে নালিশ করব। আরে ম্যাডাম, আপনি শুধু শুধু এদের কথায় আমার উপর রাগারাগি করছেন কেন? এরা তো আজ আসবে কাল চলে যাবে, কিন্তু আমাদেরকে এখানেই থাকতে হবে। আপনি যদি বলেন তাহলে আমার ইনকাম থেকে আমি আপনাকে কিছুটা কমিশন দেব। আমি তোমার মতো গরিব লোকেদেরকে ঠকিয়ে ইনকাম করতে চাই না, তুমিও এসব কাজ বন্ধ করে দাও, না হলে তোমার জন্য ভালো হবে না। এবার যাও, এই পেশেন্টটাকে একটা বেড দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এই যে আপনি আমার সঙ্গে আসুন, আপনাকে বেড দিয়ে দিচ্ছি। এরপর তাপস সেই মহিলাকে হসপিটালের একটি বেড দিয়ে দেয়। মহিলাটিকে বেড দেওয়ার পর তাপস ওষুধ গুছিয়ে রাখার কাজ করতে শুরু করে দেয়। যেদিন থেকে ডক্টর বিপাশা এই হাসপাতালে এসেছে আমি ঠিকভাবে নিজের কাজ করতে পারছি না। তাকে কমিশন নেওয়ার জন্য বলছি, তাতেও রাজি হচ্ছে না। এর কিছু একটা করতে হবে। তাপস এসব কথা ভাবতে ভাবতে নিজের কাজ করতে থাকে। অপরদিকে বিপাশা সারাদিন হসপিটালে তার কাজ করার পর সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে যায়। এরপর সেদিন রাতের বেলা বিপাশা যখন তার বাবা মায়ের সঙ্গে ডিনার করতে বসেছিল এমন সময় তার মা বলে, আরে বিপাশা, তোর বিয়ের জন্য একটা ভালো পাত্র দেখেছি, ছেলেটা দিল্লি শহরে ডাক্তারি করে। মা, আমি তোমাকে কতবার বলেছি আমার বিয়ের জন্য এত তাড়াহুড়ো করতে হবে না, আমার বিয়ে করার সময় হলে আমি তোমাদেরকে জানিয়ে দেব। আর কতদিন এভাবে আইবুড়ো থাকবি? তোর বয়সী সকল মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, এই তোমাদের একটা সমস্যা। সকলের বিয়ে হয়ে যাচ্ছে দেখে তোমরা থাকতে পারছো না। তোমাদের একটা কথা বলি শোনো, এবার থেকে তোমাদেরকে আর কোনো বিয়ে বাড়িতে যেতে হবে না। অন্য কারোর বিয়ে না দেখলে তোমাদের মাথা ঠান্ডা থাকবে। তোকে যখনই বিয়ের কথা বলি নানা রকম বাহানা করতে শুরু করে দিস। তোকে এটাও বলে রেখেছি যে যদি তুই কোনো ছেলেকে পছন্দ করে রাখিস তাহলে বল, আমরা তার সঙ্গেই তোর বিয়ে দেব। না মা, আমি কোনো ছেলেকে পছন্দ করে রাখিনি। তুমি শুধু শুধু আমার বিয়ে নিয়ে এত টেনশন করো না, এবার শান্তিতে খাওয়া দাওয়া সেরে নাও। এরপর বিপাশা এবং তার বাবা মা খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে যায়। পরের দিন সকালে বিপাশা যখন হসপিটালে যায় এমন সময় হসপিটালে অন্য এক মহিলা ডাক্তার তাড়াতাড়ি তার কাছে আসে। আরে কি হলো চন্দ্রা, তোকে দেখে এত ব্যস্ত মনে হচ্ছে কেন? তাড়াতাড়ি আমার সঙ্গে চলো, 115 নম্বর বেডের পেশেন্টের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। এরপর বিপাশা তাড়াতাড়ি চন্দ্রার সঙ্গে পেশেন্টের কাছে যায় এবং তাকে দেখতে থাকে। আজ সকাল থেকে পেশেন্টের অবস্থা অনেক খারাপ। এই পেশেন্ট তোর আন্ডারে ছিল, তাই এর কিছু হয়ে গেলে তোকে জবাব দিতে হতো। কাল রাত পর্যন্ত তো সবকিছু ঠিকঠাকই ছিল, হঠাৎ করে এরকম হয়ে গেল কিভাবে? মনে হচ্ছে তাপস এই পেশেন্টকে কাল রাতের ওষুধ দেয়নি। এরপর বিপাশা সেই পেশেন্টকে একটি ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। পেশেন্ট ঘুমিয়ে পড়লে বিপাশা চন্দ্রাকে সঙ্গে নিয়ে তাপসের কাছে আসে। তাপস, কাল রাতে তুমি 115 নম্বর বেডের পেশেন্টকে ওষুধ দিয়েছিলে? এতে জিজ্ঞাসা করার কি আছে? আমি নিজের কাজ খুব ভালোভাবে করি, হয়তো দিয়েছিলাম। আমাকে সত্যি কথা বলো, না হলে কিন্তু আমি এখনই তোমার নামে নালিশ করব। না ম্যাডাম, নালিশ করতে হবে না। আসলে কাল একটু বন্ধুদের সঙ্গে ব্যস্ত ছিলাম, তাই ওষুধ দিতে ভুলে গিয়েছিলাম। তাপসের কথা শুনে বিপাশা প্রচন্ড রেগে যায় এবং তাকে জোরে একটি থাপ্পড় মেরে দেয়। আমি ভালো করেই জানি তুমি কোন কাজে ব্যস্ত ছিলে।
কাজ করার পরিবর্তে তুমি হসপিটালের পুরানো রুমটাতে বন্ধুদের সঙ্গে বসে নেশা করতে থাকো। তোমার এইসব কাজ বন্ধ করে দাও, না হলে তোমার জন্য ভালো হবে না। আমার হসপিটালে আসতে একটু দেরি হয়ে গেলে হয়তো 115 নম্বর বেডের পেশেন্টটা মারা যেত। বিপাশা এই বলে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর তাপস মনে মনে কিছু ভাবতে থাকে। আমার গালে চড় মেরে তুমি অনেক বড় ভুল করেছো বিপাশা। আজ পর্যন্ত কেউ আমার গায়ে হাত তোলার সাহস করেনি, তোমাকে এটার জবাব দিতেই হবে। তাপস এসব কথা ভাবতে থাকে। অপরদিকে বিপাশা এবং চন্দ্রা হসপিটালের ক্যান্টিনে গিয়ে জুস খেতে শুরু করে। এই তাপস একদম বেকার ছেলে, তার ভুলের জন্য আজ আমি ফেঁসে যেতাম। ভাবছি আজকেই তার নামে নালিশ করে দেব। আরে বিপাশা, তুই এত টেনশন করিস না। সব জায়গাতে এরকম ভালো খারাপ মানুষ থাকে, তাকে নিয়ে বেশি চিন্তা করলে তোর নিজেরই শরীর খারাপ হয়ে যাবে। তুই ভালো করেই জানিস আমি অন্যায় একদম সহ্য করতে পারি না। এরকম মানুষদেরকে শিক্ষা না দিলে এরা সারা জীবন ঠিক হবে না। তবে আমার মনে হয় আজ তোর হাতে মার খাওয়ার পর সে আর কোনোদিনও ভুল করবে না। তাকে আর একটা সুযোগ দেওয়া দরকার। আচ্ছা ঠিক আছে, ওসব কথা ছাড়, এমনিতেই আমার অনেক মাথা ব্যথা করছে। আরে বিপাশা, আমরা কাজ নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছি। এই রবিবারে ভাবছি দুজনে মিলে একটা সিনেমা দেখে আসি। তোর সময় হবে? হ্যাঁ হ্যাঁ, আমার বিশেষ কোনো কাজ নেই। তাছাড়া সোমবার থেকে আমার নাইট শিফট শুরু হয়ে যাবে, তাই আর কখন সময় পাবো তার ঠিক নেই। এরপর সেদিন কাজ শেষ করার পর বিপাশা বাড়ি ফিরে যায় এবং হসপিটালের সমস্ত ঘটনা তার বাবা মাকে জানায়। আরে বিপাশা, তুই কেন এত সমস্যার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলিস? কয়েকদিন আগে আরজি কর হসপিটালে কি ঘটনা হয়েছিল তোর কি মনে নেই? সেই ঘটনার পর থেকে আমার অনেক ভয় করে। মা, অপরাধীদের ছাড় দিয়ে দিয়ে আমাদের দেশের এরকম অবস্থা হয়েছে। আরজি কর হসপিটালের ছেলেটাও অনেক অপরাধে যুক্ত ছিল, কিন্তু তারপরেও হসপিটালের লোকেরা তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেয়নি। এরকম মানুষদের ঠিক সময়ে পুলিশের হাতে তুলে দিলে আর কোনোদিনও আরজি করের মতো ঘটনা ঘটবে না। আমাদের মেয়ে একদম ঠিক বলেছে নীলিমা। আমি চাই না আমার মেয়ে ভয়ে ভয়ে নিজের কাজ করুক। বিপাশা, তুই কালকেই গিয়ে ছেলেটার ব্যাপারে নালিশ করে দিস। না বাবা, এখন নালিশ করব না। সে যদি আবার কোন রকম ভুল করে তারপরে তার বিরুদ্ধে অ্যাকশন নেব। এভাবেই দেখতে দেখতে আরো 2 দিন কেটে যায়। একদিন রাতের বেলা হসপিটালের একটি পুরানো রুমে তাপস তার 3 বন্ধুর সঙ্গে বসে নেশা করতে করতে কিছু গল্প করতে থাকে। ওই বিপাশা আমাকে চড় মেরেছে, আমি তাকে এত সহজে ছাড়বো না। তাহলে তুই কি করবি তাপস? সে একজন ডাক্তার, তুই এখানকার সামান্য ওয়ার্ড বয়। সে যদি তোর ব্যাপারে নালিশ করে দেয় তাহলে তোর চাকরি চলে যাবে। আরে স্বপন, আমি সব ঠিক করে নিয়েছি, তোদেরকে আর কিছু বলতে হবে না। তোরা শুধু আমার সাথে থাকিস তাহলেই হবে। সোমবার থেকে তার নাইট শিফট শুরু হচ্ছে, এর চেয়ে ভালো সুযোগ আমরা আর কোনোদিন পাবো না। ভাই তাপস, তুই কি প্ল্যান করেছিস? উল্টোপাল্টা কিছু করার আগে ভালো করে ভেবে নিস। জানিস তো আরজি কর কাণ্ডে কি হয়েছিল? এই বিক্রমকে দিয়ে কোনো কাজ হবে না, তুই এত চিন্তা করছিস কেন? আমরা কোনো রকম প্রমাণ রাখবো না। তবে তাপস, সেই চন্দ্রার কি হবে? সে যদি বলে দেয় যে বিপাশার সঙ্গে তোর ঝামেলা হয়েছিল, তাহলে কিন্তু পুলিশ সবার আগে তোকে অ্যারেস্ট করবে এবং তোর সঙ্গে থাকার কারণে আমাদেরকেও জেলে যেতে হবে। তাকে কিভাবে ভয় পাইয়ে চুপ করাতে হবে সেটাও আমি ভেবে নিয়েছি। তোরা শুধু আমার সঙ্গে থাক, তাহলেই সব ঠিকঠাক হবে। তাপস তার বন্ধুদের সঙ্গে নেশা করতে করতে এসব কথা আলোচনা করতে থাকে। এভাবেই দেখতে দেখতে রবিবার চলে আসে এবং বিপাশা তার বান্ধবী চন্দ্রার সঙ্গে সিনেমা দেখতে যায়। সিনেমা দেখার পর বিপাশা এবং চন্দ্রা ঘোরাফেরা করতে থাকে এবং রাতের বেলা বাড়ি ফিরে আসে। এসে গেছিস? যা, হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য খাবার বের করে দিচ্ছি। মা, আমি বাইরে থেকে খাওয়া দাওয়া করে এসেছি, আর কিছু খাবো না। আচ্ছা ঠিক আছে। বিপাশা, আমি তোকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো না, কি কথা? কাল থেকে তোর নাইট শিফট শুরু হয়ে যাচ্ছে। তোর নাইট শিফট থাকলে আমার খুব ভয় করে। হসপিটালে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করিস না যেন। আমি চাই না তোর কোনো রকম শত্রু হয়ে যাক। আরে মা, তুমি আমাকে নিয়ে অযথা চিন্তা করছো, আমার কিছু হবে না। এরপর বিপাশা নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন রাতের বেলা বিপাশা হসপিটালে যায়। সেদিন রাত 2টোর সময় তাপস তার 3 বন্ধুর সঙ্গে পুরানো রুমে বসে কিছু কথা বলতে থাকে। আমি বিপাশাকে ফোন করে বলে দিয়েছি যে হঠাৎ আমার এক বন্ধুর হার্ট অ্যাটাক এসেছে, এখনই সে চলে আসবে। তারপর কি করতে হবে তোরা জানিস তো? আরে হ্যাঁ ভাই, খুব ভালো করে জানি। একবার এখানে আসতে দে, তারপর দেখাচ্ছি। সকলেই বিপাশার আসার অপেক্ষা করতে থাকে।
কিছু সময় পর এক মেয়ে রুমের ভেতরে আসে এবং তাকে দেখার সঙ্গে সঙ্গে তাপস অবাক হয়ে যায়। আরে পিঙ্কি, তুই? আরে তাপস, বিক্রম, চন্দন, সকলে মিলে মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়। দাঁড়া স্বপন, এ আমার বোন পিঙ্কি। তুই এখানে কি করতে এসেছিস পিঙ্কি? দাদা, আমি কোনোদিনও ভাবিনি যে তুমি এরকম কোন একটা কাজ করবে। আজ তোমাকে নিজের দাদা বলতে আমার লজ্জা করছে। তোরা দাঁড়িয়ে থাকলে থাক, আমি কিন্তু যাচ্ছি মেয়েটার কাছে। আরে স্বপন, তোকে বললাম তো এটা আমার বোন, ওকে কিছু করিস না। তাপস, তুই স্বপনকে আটকাচ্ছিস কেন? তোর বোনও তো বিপাশার মতো একটা মেয়ে, তাকে ছেড়ে দিচ্ছিস কেন? স্বপন, তোদেরকে কারোর কথা শুনতে হবে না, তোরা নিজের কাজ কর। না না, আমি তোদের পায়ে পড়ছি, তোরা আমার বোনকে ছেড়ে দে। আমাদের মাথা খারাপ করিস না তাপস, নেশা করে আমার মাথায় রক্ত চেপে গেছে, এখন আমি কারোর কথা শুনবো না। স্বপন এই বলে পিঙ্কির কাছে যাচ্ছিল, এমন সময় সেখানে পুলিশ এবং বিপাশা চলে আসে এবং তাপস ও তার দুই বন্ধুকে অ্যারেস্ট করে নেয়। এরপর বিপাশা তাপসের তৃতীয় বন্ধু বিক্রমকে বলে, থ্যাংক ইউ ভেরি মাচ বিক্রম, তোমার জন্য আমি এত বড় ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেলাম। আপনাকে থ্যাংক ইউ বলতে হবে না ম্যাডাম, একজন নাগরিক হিসেবে এটা আমার কর্তব্য ছিল। সেদিনেও যদি আমার মতো কেউ উপস্থিত থাকতো তাহলে আরজি করের মতো ঘটনা ঘটতো না। ইন্সপেক্টর সাহেব, আপনি এসব পশুদের এখান থেকে নিয়ে যান। তোমাকে অনেক ধন্যবাদ পিঙ্কি, এসবের পেছনে তোমার দাদার হাত আছে, এটা জানার পরেও তুমি আমাদের এত সাহায্য করলে। অপরাধী যেই হোক না কেন তাদের শাস্তি পাওয়া দরকার, না হলে এই সমাজে কোনো মানুষ ভালোভাবে থাকতে পারবে না। এরপর পুলিশ তাপস এবং তার দুই বন্ধুকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর তাদের আদালতে পেশ করা হয় এবং আদালত থেকে তাদের সারা জীবনের জন্য কারাগারে দেওয়া হয়। বন্ধুরা, আজকের গল্পে বিক্রম যেভাবে বিপাশার সাহায্য করলো, সমাজের সকল মানুষ যদি এরকমই চিন্তা ভাবনা রাখতে শুরু করে তাহলে আমাদের সমাজে আর কোনোদিনও আরজি করের মতো ঘটনা ঘটবে না। এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। করিমগঞ্জ গ্রামের রূপা তার দুই মেয়ে পিঙ্কি, টিনা এবং স্বামী প্রকাশের সঙ্গে থাকতো। কাজের সূত্রে বেশিরভাগ সময় প্রকাশ শহরে থাকতো। প্রকাশ শহরের একটি কারখানায় কাজ করত। বাবা জানো, এবছর স্কুলে আমি প্রথম হয়েছি, কিন্তু টিনা ভালো নাম্বার পায়নি। দিদি, তুই 8-এ পড়িস আর আমি মাত্র 5-এ পড়ি, তোর মতো বয়স হলে আমিও ভালো নাম্বার পাবো। তুই কিছুই জানিস না টিনা, ভালো নাম্বার পেতে গেলে বেশি করে পড়াশোনা করতে হয়। বাবা দেখো না, দিদি আমাকে কিরকম করছে। আরে তোরা এভাবে ঝগড়া করছিস কেন? তোরা দুজনেই খুব ভালো পড়াশোনা করিস, আমি জানি তোরা আমার নাম উজ্জ্বল করবি। কি হলো, বসে বসে শুধু মেয়েদের সঙ্গে গল্প করবে, স্ত্রীর কথা ভুলে গেলে? আরে রূপা, তোমাদের সকলকে নিয়েই তো আমার এই পরিবার, এসো তুমিও বসো। বলছি 1 সপ্তাহ পরে আবার তো তুমি শহরে চলে যাবে, তুমি গ্রামে কোনো কাজ খুঁজে নিতে পারো না? তোমাকে ছাড়া অনেক অসুবিধা হয় আমাদের। কি আর বলবো বলো, তোমাদের সকলের জন্যই তো আমাকে শহরে পরিশ্রম করতে যেতে হয়, গ্রামে থাকলে বেশি টাকা রোজগার করতে পারবো না। প্রকাশ, আমি প্রেগনেন্ট, এই অবস্থায় তুমি চলে গেলে কিভাবে থাকবো? রূপা, আমি তোমাকে প্রমিস করছি এইবার শহরে গিয়ে ভালোভাবে কাজ করব আর ফিরে এসে গ্রামেই কোনো ব্যবসা করব। এইভাবেই প্রকাশ তার স্ত্রী এবং 2 মেয়ের সঙ্গে গল্প করতে থাকে। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায় এবং প্রকাশের শহরে যাওয়ার দিন চলে আসে। রূপা, আমি তাহলে আসছি, আমি শহর থেকে টাকা পাঠাতে থাকবো, তোমাদের কোনো অসুবিধা হবে না, নিজের এবং মেয়েদের ভালো করে খেয়াল রাখবে। তুমিও সাবধানে যেও আর চেষ্টা করবে তাড়াতাড়ি ফিরে আসার। চিন্তা করো না, বেশ কিছু টাকা উপার্জন হয়ে গেলে আমি গ্রামে ফিরে আসব। এরপর প্রকাশ শহরে চলে যায়। এইভাবে দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। প্রকাশ শহর থেকে প্রত্যেক মাসেই টাকা পাঠাতো এবং তা দিয়ে খুব ভালোভাবেই রূপার সংসার চলতো। পিঙ্কি, খুব তাড়াতাড়ি তোর একটা ছোট ভাই কিংবা বোন আসতে চলেছে, তাই 1 মাস পর্যন্ত বাড়ির কাজে তোকে একটু সাহায্য করতে হবে, করবি তো মা? কি মজা কি মজা, আমাদের বাড়িতে নতুন বাচ্চা আসবে। ঠিক আছে মা, আজ থেকে বাড়ির সমস্ত কাজে আমি তোমাকে সাহায্য করব। আচ্ছা শোন, তবে আমি একটু ডাক্তারখানায় যাচ্ছি, তুই রান্নাটা করে রাখিস আর ছোট বোনেরও একটু খেয়াল রাখিস। হ্যাঁ ঠিক আছে মা, তুমি যাও, আমি রান্না করে রাখবো। এরপর রূপা ডাক্তারখানায় চলে যায়। ডাক্তার রূপার চেক আপ করে বলে, আপনার ডেলিভারিতে আর 20 দিন সময় আছে, 20 দিন পর আপনি হাসপাতালে অ্যাডমিট হয়ে যাবেন। ঠিক আছে ডাক্তার বাবু, আর বলছিলাম শিশু ঠিক আছে তো, কোনো রকম সমস্যা নেই তো? হ্যাঁ, আপনার সন্তান একদম ঠিক আছে,
এই 20 দিন আপনি একটু ভালো মন্দ করে খাওয়া দাওয়া করবেন, তাহলেই হবে। আর ডাক্তার বাবু, আমাদের বাড়িতে আমি নিজের 2 মেয়ের সঙ্গে থাকি, তাই আমাকে বাড়ির কাজও করতে হয়। অল্প স্বল্প কাজ করবেন, তাতে কোনো সমস্যা নেই, তবে খুব বেশি খাটাখাটনি করবেন না। ডাক্তারের পরামর্শ পেয়ে রূপা বাড়ি ফিরে আসে। এরপর আরো 2 সপ্তাহ কেটে যায়। এক রাতে রূপা যখন তার 2 মেয়ের সঙ্গে ঘুমিয়েছিল, এমন সময় হঠাৎ তাদের বাড়িতে জল ঢুকে পড়ে। হঠাৎ বাড়ির মধ্যে অনেক জল ঢুকে পড়ায় রূপা এবং তার 2 মেয়ে ঘুম থেকে উঠে পড়ে। মা, আমাদের বাড়িতে এত জল কোথা থেকে এলো? হায় রে, এ কি সর্বনাশ! নিশ্চয়ই আমাদের নদীর বাঁধ ভেঙে গেছে। টিনা, পিঙ্কি, তোরা তাড়াতাড়ি বাইরে চল, যে কোনো মুহূর্তে আমাদের বাড়ি ভেঙে যেতে পারে। এবার আমরা কোথায় যাব মা? জানি না রে পিঙ্কি, কিন্তু আমাদেরকে কোনো সুরক্ষিত জায়গায় যেতে হবে, তাড়াতাড়ি চল। এরপর রূপা তার 2 মেয়েকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। রূপা তার 2 মেয়ের সঙ্গে একটি উঁচু জায়গায় গিয়ে বসে পড়ে এবং কিছু সময়ের মধ্যেই গ্রামের আরো কিছু মানুষও সেখানে আসে। তোমরাও এখানে আছো? বন্যার জলে আমাদেরও বাড়ি ভেঙে গেছে। আচ্ছা সরলাদি, এবার আমরা কোথায় যাব? থাকার কোনো ব্যবস্থা হয়েছে? না গো রূপা, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি, তবে আমার স্বামী কোনো বাড়ির খোঁজ করতে গেছে। দিদি, আমার ডেলিভারির মাত্র 4 দিন বাকি আছে। এই অবস্থায় আমি কি করব বুঝে উঠতে পারছি না। পিঙ্কির বাবাও তো এখানে নেই। চিন্তা করো না রূপা, সবকিছু ঠিক হয়ে যাবে। রূপা এবং সরলা কথাই বলছিল, এরই মধ্যে সরলার স্বামী মদন সেখানে আসে। সরলা, চলো, থাকার ব্যবস্থা হয়ে গেছে। আমাদের গ্রামের স্কুলে সকলে থাকার জন্য জায়গা দেওয়া হয়েছে। আরে বাহ, খুব ভালো কথা। চলো রূপা, তুমিও তোমার 2 মেয়েকে নিয়ে সেখানেই চলো। আচ্ছা দিদি, সেখানে আমরা কি খাওয়া দাওয়া করব? বন্যায় বাড়ির সমস্ত রেশন খারাপ হয়ে গেছে। হ্যাঁ তাই তো। মদন, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা হয়েছে? আরে সেসব নিয়ে তোমরা চিন্তা করো না, এইমাত্র সরকার থেকে আদেশ এসেছে, স্কুলে বাচ্চাদের জন্য যে সমস্ত চাল ডাল রাখা থাকে সেগুলো থেকেই আমরা ব্যবহার করতে পারবো। এরপর রূপা তার 2 মেয়ের সঙ্গে গ্রামের স্কুলে চলে যায়। মা, তোমরা আমাদের স্কুলে এসেছো কেন? আজ থেকে তোমরাও কি আমাদের সঙ্গে পড়াশোনা করবে? টিনা, চুপ কর। বন্যায় আমাদের বাড়ি ভেঙে গেছে, তাই আমরা এখানে এসেছি। হ্যাঁ টিনা, বন্যার জল কমে গিয়ে আমাদের বাড়ি মেরামত হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো। মা, আমরা স্কুলে এসেছি, কিন্তু আমার বাকি বন্ধুরা এলো না কেন? তাদের হয়তো পাকা বাড়ি, বন্যায় তাদের বাড়ির কোনো ক্ষতি হয়নি, তাই তারা আসেনি। যাদের বাড়ি ভেঙে গেছে তারাই কেবলমাত্র এখানে থাকতে এসেছে। এই টিনা, তুই এত বকবক করছিস কেন বলতো? মা অসুস্থ, মাকে একটু বিশ্রাম করতে দে। এভাবে তারা গ্রামের স্কুলেই থাকতে শুরু করে। দেখতে দেখতে আরো 1 সপ্তাহ কেটে যায় এবং রূপার লেবার পেন শুরু হয়ে যায়। সরলাদি, আমার পেটে খুব ব্যথা হচ্ছে, মনে হয় আজকে ডেলিভারি হবে, কিছু একটা করো। কিন্তু রূপা, এখানে তো কোনো ডাক্তার নেই, তোমার ডেলিভারি করানোর জন্য কাকে ডাকবো? দিদি, তুমি যেভাবেই হোক ডাক্তারকে ডাকার ব্যবস্থা করো, আমি এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। এখনো যে বন্যার জল কমেনি, কি যে করি। আন্টি, আমি ডাক্তার ডাকতে যাচ্ছি। পিঙ্কি, তুই বাচ্চা মেয়ে, চারিদিকে অনেক জল জমে আছে, তুই ঠিকমতো যেতে পারবি না, আমাদের অন্যজনকে দেখতে হবে। আপনি একদম চিন্তা করবেন না আন্টি, আমি সাঁতার কাটতে পারি, যেখানে বেশি জল থাকবে সেখানে আমি সাঁতার কেটে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি যা, আমি তোর মায়ের খেয়াল রাখছি। তোর মায়ের অবস্থা অনেক খারাপ, ডাক্তার বাবুকে তাড়াতাড়ি নিয়ে আসবি। এরপর পিঙ্কি ডাক্তার ডাকতে স্কুল থেকে বেরিয়ে পড়ে। যেখানে জল কম থাকে, পিঙ্কি সেখান থেকে হেঁটে এবং বাকি জায়গা থেকে সাঁতার কেটে ডাক্তারখানায় পৌঁছায়। পিঙ্কি ডাক্তারখানায় পৌঁছে তার মায়ের অবস্থার কথা ডাক্তারকে জানায়। এরপর ডাক্তার একটি ছোট নৌকা করে পিঙ্কির সঙ্গে তাদের স্কুলে এসে পৌঁছায়। দেখি দেখি, আপনারা একটু সরে যান, আমাকে আমার কাজ করতে দিন। এরপর ডাক্তার ডেলিভারির কাজ শুরু করে দেয়। কিছু সময় পর রূপা একটি পুত্র সন্তানের জন্ম দেয়। কংগ্রাচুলেশনস, আপনি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন, এবার আর কোনো বিপদ নেই। ধন্যবাদ ডাক্তার বাবু, আপনি সময় মতো না এলে জানি না আমার কি হতো। ধন্যবাদ আমাকে নয়, আপনার মেয়েকে জানান। আপনার মেয়ে এই বন্যার মধ্যে আমাকে ডাকার জন্য হাসপাতালে পৌঁছে গিয়েছিল। সত্যি রে পিঙ্কি, তোর মতো মেয়ে পেয়ে আমি ধন্য হয়ে গেলাম। তোর জন্যই আজ তোর মা বেঁচে আছে। এরকম বলো না মা, আমরা থাকতে তোমার কিচ্ছু হতে দেব না। এরপর ডাক্তার সেখান থেকে চলে যায়। এইভাবে আরো কিছু দিন কেটে যায়।
কয়েকদিন পর বন্যার জল কমে গেলে রূপার স্বামী প্রকাশও শহর থেকে ফিরে আসে। প্রকাশ শহর থেকে এসে এই গ্রামের স্কুলে পৌঁছায়। কেমন আছো রূপা? আমাদের মেয়েরা কেমন আছে? সবাই ঠিক আছে, আর আমাদের একটা ছেলে হয়েছে। গ্রামে বন্যা হয়েছে শুনে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি সেই দিনেই এই গ্রামে ফেরার চেষ্টা করেছিলাম, কিন্তু সমস্ত গাড়ি বন্ধ থাকায় আসতে পারিনি। তোমরা ভালো আছো শুনে খুব শান্তি পেলাম। প্রকাশ, বন্যায় আমাদের বাড়ি ভেঙে গেছে। সেটা নিয়ে তুমি চিন্তা করো না, আমি বাড়ি মেরামত করতে দিয়ে দিয়েছি। কয়েকদিন পর আমরা আমাদের বাড়ি ফিরে যাব। এবারে শহরে আমি অনেক টাকা রোজগার করেছি, তাই এবার আমরা পাকা বাড়িতে থাকবো। তাহলে তুমি আর শহরে যাবে না তো? না, আর আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। এবার গ্রামেই কোনো একটা ব্যবসা করব। প্রকাশের কথা শুনে সকলে অনেক বেশি খুশি হয়ে যায়। কয়েকদিন পর তাদের বাড়ি তৈরি হয়ে গেলে তারা সকলে নিজেদের নতুন পাকা বাড়িতে চলে যায়। এরপর থেকে প্রকাশ গ্রামে একটি কাপড়ের দোকান খোলে এবং তার পরিবারের সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করে। বন্ধুরা, তোমরা কি কখনো বন্যা দেখেছো? আজকের গল্পটি তোমাদের ভালো লাগলে এখনই গল্পটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আবার আমরা ফিরে আসবো তোমাদের জন্য এরকমই মজার মজার গল্প নিয়ে।